হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কি আপনারা? হুম, আচ্ছা। আহ তো আজকের সেশনটা শুরু করছি। এমআরসিএস নিয়ে ডিটেইলস আলোচনা আজকে। গতদিন লাস্ট সেশনটাতে আসলে এমআরসিএস নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তো আজকে লাস্ট সেশনটা মেইনলি ছিল যে সার্জিক্যাল পার্সপেক্টিভ বা আপনি যদি সার্জারিতে ক্যারিয়ার করতে চান ইউকে তে, তো সেই হিসাবে আপনার কি করণীয়, কি করণীয় না, ভালো মন্দ সুবিধা অসুবিধা সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের সেশনটা মেইনলি এমআরসিএস নিয়ে। তো আহ, নিশ্চয়ই যেই পোস্টারটা দেখেছেন যে কি কি স্পেসিফিক টপিক গুলো আজকে আলোচনা করতে চাই বা করতে আগ্রহী আমি করব। তো প্রথমে শুরু করি আসলে এমআরসিএস নিয়ে। এমআরসিএস জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে। এখানে অনেকেই স্টুডেন্ট আছেন, ম্যাক্সিমাম কেউ কেউ আছেন পোস্ট গ্রাজুয়েশন করছেন, কেউ কেউ আছেন এমবিবিএস শেষ করেছেন, ইন্টার্নশিপ করছেন। তো আমি একটু এমআরসিএস নিয়ে আগে একটু ব্রিফ একটা ডিসকাশন করি। এমআরসিএসটা হচ্ছে আপনার মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস। তো প্রতিটা দেশে একটা সার্জিক্যাল কলেজ থাকে। বাংলাদেশে বিসিপিএস আছে, অন্যান্য দেশে আছে। তো ইউকের তে বিষয়টা একটু ডিফারেন্ট। ইউকে তে এবং ইউকে এবং আয়ারল্যান্ড হিসাব করলে মোট 4টা সার্জিক্যাল কলেজ আছে। তো ইউকে তে সার্জিক্যাল কলেজ 3টা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ডে আছে 2টা ইউকের আন্ডারেই, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরো এবং রয়্যাল কলেজ অফ সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানস অফ গ্লাসগো। 3টা কলেজের একটা জয়েন্ট বডি আছে যেটাকে ইন্টার কলেজিয়েট বডি বলে, আর ইন্টার কলেজিয়েট আইসিএসবিই বলে। তো এরা যত পরীক্ষাগুলো আছে, 2টা মেইন পরীক্ষা নেয় ওরা। একটা হচ্ছে এমআরসিএস এবং এফআরসিএস। ঠিক আছে। তো এমআরসিএস পরীক্ষাটার এটা একটা মেম্বারশিপ রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডের। 2টা পার্ট। তো মেম্বারশিপটার সুবিধা কি? মেম্বারশিপটা হচ্ছে একটা আমাদের দেশের জন্য বা আমরা যারা আছি আমাদের এই পরীক্ষার সুবিধাটা কি? তো এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন, যেটা দিয়ে আপনি ইউকে তে জেনারেল মেডিকেল কাউন্সিল এর রেজিস্ট্রেশন পাবেন আফটার ফুলফিলিং সার্টেন ক্রাইটেরিয়া। এই জন্য এমআরসিএসটা আমাদের জন্য ইন্টারেস্টিং। দেশের কিছু পার্সপেক্টিভ আছে, তো এগুলো পরে আসবো। তো মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস 3টা কলেজেরই হয়। আরসিএস ইংল্যান্ডে যদি আপনি মেম্বার হন, আপনার নামের পাশে এমআরসিএস ইংল্যান্ড, এডিনবরো এবং গ্লাসগোর মেম্বারশিপ হলে এমআরসিএস এডিনবরো এবং এমআরসিএস গ্লাসগো আপনি লাগবেন। তো এগুলো হচ্ছে আপনার সার্জিক্যাল মেম্বারশিপ। তো পরীক্ষার স্ট্রাকচারটা যদি একটু বলি, পরীক্ষাটার 2টা পার্ট মেইনলি। একটা পার্ট, ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার নাম্বার 1 পার্ট হচ্ছে এমআরসিএস পার্ট এ এবং এমআরসিএস পার্ট বি। ঠিক আছে। তো এমআরসিএস পার্ট বি এ এবং পার্ট বি 2টা পার্ট। ফার্স্টেই বলি এক্সাম এলিজিবিলিটি, কারা পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে। এমআরসিএস পার্ট এ পাস করার জন্য আপনার জাস্ট পরীক্ষায় বসার জন্য আপনার জাস্ট একটা এমবিবিএস সার্টিফিকেট লাগবে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল টু দি জিএমসি অর রয়্যাল কলেজ। তো অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট এমবিবিএস সার্টিফিকেট জিনিসটা কি বোঝায় আপনারা নিশ্চয়ই জানেন, যারা বিদেশি বিভিন্ন পরীক্ষা লাইসেন্সিং পরীক্ষা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ডব্লিউডিওএমএস নামে একটা বডি আছে যেখানে বিভিন্ন দেশের মেডিকেল স্কুলগুলা লিস্টেড। তো ডব্লিউডিওএমএস, ডব্লিউডমস, এটার এনলিস্টেড মেডিকেল স্কুল যদি আপনার মেডিকেল কলেজ থাকে তো আপনি এলিজিবল ফর টেকিং দ্য এমআরসিএস পার্ট এ। ঠিক আছে। কারো মেডিকেল কলেজ যদি ডব্লিউডমস এর এনলিস্টেড না থাকে, সেইটা এনলিস্ট করার একটা প্রসিডিউর আছে। এটা একটা ডিফারেন্ট ভিডিওতে ডিসকাস করা যেতে পারে, বাট নট ফর টুডে। তো আপনার একটা অ্যাকসেপ্টেবল এমবিবিএস সার্টিফিকেট আছে, মানে আপনি এমবিবিএস পাস করার পরে এমআরসিএস পার্ট এতে বসতে পারছেন। ঠিক আছে। দ্যাটস গুড। তো এমআরসিএস পার্ট এ পাস করার পরে আপনি ইমিডিয়েটলি এমআরসিএস পার্ট বি তে বসতে পারবেন। এমআরসিএস পার্ট বি এর জন্য আইডিয়ালি 24 মাস সার্জিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলা আছে। এটা ইউকে তে যে কোর ট্রেনিং 2 বছরের বেসিক সার্জিক্যাল ট্রেনিং সেটার সাথে কোয়েনসাইড করে। এই জন্য
আইডিয়ালি ওরা অ্যাডভাইস করে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। মানে আপনি পার্ট এ পাস করার পার্ট বি পরেই পার্ট বি বসতে পারছেন, ঠিক আছে? এই হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এ পাস করার পরে পার্ট বি দিবেন, পার্ট বি পাস করার পরে কিছু পেপার ওয়ার্কস আছে, কিছু টাকা পয়সা দেওয়ার বিষয় আছে, ফর্মাল কিছু প্রসিডিউর আছে। এগুলো করার পরে আপনি রয়্যাল কলেজের মেম্বার হবেন। মেম্বার হওয়ার পরে আপনি আপনার নামের পাশে এমআরসিএস টাইটেলটা লাগাতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে পরীক্ষার স্ট্রাকচারটা, তো বেসিক, ঠিক আছে? তো এখন নেক্সট আমি আসবো যে এমআরসিএস এর এলিজিবিলিটি গেল, এক্সাম ফিটা নিয়ে একটু আলাপ করি। এক্সাম ফিটা, এমআরসিএস পার্ট এর ফি হচ্ছে আপনার 596 পাউন্ড, যেটা আসে তো আপনি বাংলাদেশে পরীক্ষা দিবেন, আমি ধরে নিচ্ছি বাংলাদেশে এমআরসিএস পার্ট এর পরীক্ষাটা দেবেন। তো বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে পরীক্ষাটা হয় এমআরসিএস। ব্রিটিশ কাউন্সিল বছরে 3 বার পরীক্ষা নেয়, জানুয়ারি, এপ্রিল এবং সেপ্টেম্বরে। সাধারণত জানুয়ারি এবং এপ্রিল সেপ্টেম্বরে পরীক্ষা হয়। গত এপ্রিলে পরীক্ষাটা হয়নি কোভিড এর কারণে, হোপফুলি সেপ্টেম্বরে পরীক্ষাটা হবে। তো পরীক্ষার ফি 596 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 62,500 টাকার মতো আসে। যদি এইটা আপনি আরসিএস ইংল্যান্ড থেকে দেন, বাংলা আগেই বলে নিচ্ছি, বাংলাদেশি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আরসিএস ইংল্যান্ড এবং আরসিপিএস গ্লাসগো থেকে পরীক্ষা দেওয়া যায়। তো আরসিএস এডিনবরা বাংলাদেশে পার্টে পরীক্ষাটা নেয় না। তো পার্টে যদি আরসিএস ইংল্যান্ড থেকে দেন ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, ফি আসবে 596 পাউন্ড, যেটা 62,500 বললাম। আর যদি বাংলাদেশে পার্ট এডিনবরো থেকে পরীক্ষা দেওয়া যেত, তাহলে এডিনবরোতে পরীক্ষার ফিটা 5,000 টাকা কম, মানে হচ্ছে আপনার 57,500 টাকার মতো আসতো। ব্যাড লাক, এডিনবরো বাংলাদেশে পরীক্ষা নেয় না, তো আমরা এটা করতে পারছি না। গ্লাসগো পরীক্ষা নেয়, গ্লাসগোর পরীক্ষাটা রেগুলার না, গ্লাসগো পরীক্ষার ফিটা একটু কম, 500 সামথিং পাউন্ড, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না এই মুহূর্তে, পরীক্ষার ফিটা চেঞ্জ হয়েছে। তো গ্লাসগোর পরীক্ষা যদি আপনি দেন সেক্ষেত্রে কিছু কম আসবে, 5-7 হাজার টাকার মতো কম আসবে। এটা আপনার গ্লাসগো ওয়েবসাইটে এমআরসিপিএস গ্লাসগো সার্চ দিলে সেখানে পরীক্ষার ফিটা পাবেন, ঠিক আছে? তো এই গেল পার্ট এর ফি। পার্ট বি ফিটা হচ্ছে আপনার 997 পাউন্ড। তো এটা আসে মোটামুটি 1,04,500 টাকার উপরে। পার্ট বি পরীক্ষাটা বাংলাদেশে হয় না, আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, মালয়েশিয়াতে হয়, ওমানে হয়, মিডল ইস্টে দুবাইতে হয়। তো পার্টে পাস আপনি যে কোনো কলেজ থেকে পাস করলেন, এডিনবরো, গ্লাসগো, ইংল্যান্ড, যেখান থেকে পাস করেন না কেন, আপনি পার্ট বি পরীক্ষাটা যেই কলেজ থেকে দেবেন, মানে এডিনবরো, ইংল্যান্ড, গ্লাসগো যে কলেজ থেকে দেবেন, আপনি সেই কলেজের মেম্বারশিপ পাবেন, ঠিক আছে? সো যেই কলেজ থেকে পার্টে পাস করুন না কেন, ইন্টার কলেজের পরীক্ষা আগেই বলেছি, মানে 3টা কলেজ মিলে পরীক্ষাটা নেয়। তো এক কলেজ থেকে পার্টে পাস করে সুইচ করে পার্ট বি তে আপনি অন্য কলেজ থেকে পরীক্ষা দিতে পারবেন, এবং যেই কলেজ থেকে আপনি পার্ট বি পাস করেছেন সেই কলেজের মেম্বারশিপ পাবেন। জিএমসি রেজিস্ট্রেশন অথবা জব পারপাসের জন্য এমআরসিএস আপনি কোন কলেজ থেকে পাস করেছেন অথবা কোন কলেজের থেকে মেম্বার আপনি, এটা ভ্যারি করে না। সো ইট ডাজন্ট ম্যাটার, আর এটা আপনার জন্য এক্সাম কখন অ্যাভেলেবল সেটার উপরে ডিপেন্ড করে। তো পার্ট এ বলেছি যে 3 বার বছরে হয়, জানুয়ারি, এপ্রিল এবং সেপ্টেম্বর। পার্ট বি পরীক্ষাটা সারা বছরই হয় বিভিন্ন দেশে, আমাদের দেশে পার্ট বি হয় না, আগে বলেছি নেইবারিং কান্ট্রিতে হয়। তো ইন্ডিয়াতে সাধারণত জানুয়ারি, এপ্রিল, জুলাই এবং ডিসেম্বর, 4টা ভিন্ন ভিন্ন সময়ে পার্ট বি পরীক্ষাটা হয়। আহ, তার মধ্যে দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, এই শহরগুলোতে হয়ে থাকে মেইনলি। তো এটাও পার্ট বি, ইংল্যান্ড এবং এডিনবার্গ, এই 2টা কলেজের পরীক্ষা ইন্ডিয়াতে মেইনলি হয়, এবং বছরে ভিন্ন ভিন্ন সময়ে এই 4টা পরীক্ষা হয়। নেক্সট মালয়েশিয়াতে পরীক্ষা হয় জানুয়ারিতে এবং জুলাইতে মেইনলি। আর এছাড়া অন্যান্য যেগুলো বলি, শ্রীলঙ্কাতে পরীক্ষা হয় জুলাই এবং আগস্ট সেপ্টেম্বরে। এছাড়া ওমানে পরীক্ষা হয় অক্টোবর নভেম্বরের দিকে, ঠিক আছে? মিডল ইস্টে পরীক্ষা জুলাইতে এবং বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে হয়। তো পার্ট বি পরীক্ষা, পার্ট এ এবং পার্ট বি পরীক্ষা আপনি দিলেন, দেওয়ার পরে আপনার নেক্সট যেটা সেটা হচ্ছে যে মেম্বারশিপ, ঠিক আছে? তো এরপরে ফ্যাক্ট হচ্ছে, নেক্সট সেশনটা হচ্ছে স্ট্রাকচারটা কি পরীক্ষার, ঠিক আছে? তো পরীক্ষার স্ট্রাকচারটা হচ্ছে, পার্টে একটা রিটেন এক্সাম সিঙ্গেল বেস্ট অ্যান্সার, একটা কোশ্চেন থাকবে, 5টা অপশন থাকবে, আপনি বেস্ট অ্যান্সারটা চুজ করবেন সেখান থেকে, ঠিক আছে? তো বেস্ট অ্যান্সারটা চুজ করবেন, কোনো নেগেটিভ মার্কিং নেই।
টোটাল পরীক্ষাটা 5 ঘন্টার পরীক্ষা, 5 ঘন্টা এবং 300 মার্কের পরীক্ষা। 300টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 1 মার্ক, টোটাল 300 মার্কের পরীক্ষা। এর মধ্যেও দুটা পেপার অথবা দুটা ভাগে ভাগ করা আছে, পেপার 1 এবং পেপার 2, ঠিক আছে? তো পেপার 1 যেটা, সেটা হচ্ছে আপনার 180টা কোশ্চেন থাকবে। পরীক্ষা আহ, শুরু হবে ইউজুয়ালি বাংলাদেশ টাইম 2:30 থেকে 3টা, এরকম একটা সময় শুরু হয় ইংল্যান্ডের টাইমের সাথে তাল মিলিয়ে। তো 180টা কোশ্চেন পেপার A1, এইটা হচ্ছে একদম বেসিক নলেজ বা বেসিক সায়েন্স যেটা আমরা বলি সেটা। এইখানে পেপার 1 এমআরসিএস পার্টের পেপার A1 বলি আমরা। A1টায় 3টা মেইন টপিক, অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি আছে, এর সাথে কিছু ক্রিটিক্যাল কেয়ার এবং বায়োস্ট্যাটিস্টিক্স থাকে। তো 180টা কোশ্চেন, 180 মিনিট মানে 3 ঘন্টা, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? আহ 2:30-3টা থেকে শুরু হয়ে 3 ঘন্টা পরীক্ষাটা হলো। এরপরে সাধারণত 1 ঘন্টা একটা ব্রেক থাকে। এরপরে হচ্ছে পেপার 2, পেপার A2 বা পেপার 2। পেপার A2-তে 120টা কোশ্চেন, 120 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই, সব সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো পেপার A1 এবং A2 সব সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো পেপার 2 যেটা, সেটাতে আপনার অ্যাপ্লাইড সার্জিক্যাল নলেজ অথবা সার্জিক্যাল স্পেশালিটি নলেজ, এই দুটো পার্ট থাকে। তো অ্যাপ্লাইড বেসিক সায়েন্সের মধ্যে 30 থেকে 45টা কোশ্চেন থাকে, বাকি 90টা কোশ্চেন, 75 থেকে 90টা কোশ্চেন থাকে সার্জিক্যাল সাব স্পেশালিটি থেকে। তো সার্জিক্যাল সাব স্পেশালিটি থেকে মোটামুটি সব সার্জিক্যাল সাব স্পেশালিটি টাচ করা হয় পেপার 2-তে। তো এমআরসিএস এর অফিসিয়াল সিলেবাসে বলা আছে 11টা মডিউলের কথা। তো ভিন্ন ভিন্ন 11টা স্পেসিফিক টপিক টাচ করতে হবে ওদেরকে কোশ্চেনে, যেটাই হোক না কেন। এর মধ্যে বেসিক সায়েন্স, কমন সার্জিক্যাল কন্ডিশন, বেসিক সার্জিক্যাল স্কিল, অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমন সার্জিক্যাল প্রবলেমস, পেরি অপারেটিভ কেয়ার অফ প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার অফ এ সার্জিক্যাল পেশেন্ট, assessment of patient with trauma, surgical care of a pediatric patient অথবা বাচ্চা পেশেন্ট, ম্যানেজমেন্ট অফ এনি ডাইং পেশেন্ট, ইথিক্যাল গাইডলাইন্স এবং হেলথ প্রমোশন। এই ভিন্ন ভিন্ন টপিকে ভিন্ন ভিন্ন 11টা টপিক টাচ করা হয় এমআরসিএস পার্ট A-তে। সো কোনো নেগেটিভ মার্কিং নেই। সো সেটা নিয়ে ভয় করার কিছু নেই। যারা পরীক্ষা অ্যাটেম্প করবেন সবগুলো কোশ্চেনই অ্যান্সার করবেন, কোনোটাই বাদ দিবেন না। তো এমআরসিএস পার্টের পরীক্ষার একটা ইম্পর্টেন্ট আসপেক্ট হচ্ছে সময় ম্যানেজমেন্ট করা, ঠিক আছে? 5 ঘন্টার পরীক্ষা, বেশ বড় পরীক্ষা। তো আমাদের দেশে এফসিপিএসসি কি হয়, 3 দিন ধরে পরীক্ষা হয়, 50 মার্কসের পরীক্ষা হয়। তো টানা 5 ঘন্টার এত বড় পরীক্ষা ইউজুয়ালি হয় না। রেসিডেন্সিতে একটু বেশ বড় পরীক্ষা থাকে 3 ঘন্টা, কিন্তু তারপর টানা 5 ঘন্টা পরীক্ষার একটা বেশি স্ট্রেসফুল ব্যাপার। তো আমার টিপস হচ্ছে যারা এই পরীক্ষাটা দেবেন তাদের জন্য দ্রুত বেসিক যে নলেজ গুলো আছে, বেসিক অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোগুলো, এগুলাতেই হচ্ছে মেইনলি মার্কস বেশি তোলার। এগুলা আপনাদের প্রিপারেশন যদি ভালো হয়, এটা আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। তো খুব ভাবাভাবি কিছু নেই, অপশনগুলো দাগিয়ে রাখবেন, পেন্সিল দিয়ে দাগ দিতে হয়। সো যদি কোনোটা পেন্সিল, রাবার যা আপনার প্রয়োজন সবকিছুই পরীক্ষার হলে ব্রিটিশ কাউন্সিল সাপ্লাই করবে। সো পেন্সিল দিয়ে দাগ সব অ্যান্সার করে রাখবেন, কোনোটা কনফিউশন থাকলে মার্কশিটে দাগিয়ে রাখবেন যাতে পরে ব্যাক করতে পারেন। পার্ট A2 যেটা, অ্যাপ্লাই সার্জিক্যাল সাব স্পেশালিটি, প্রশ্নগুলো একটু কঠিন কারণ আমাদের দেশে পরীক্ষার কোশ্চেনগুলো থেকে একটু প্যাটার্ন থেকে একটু ডিফারেন্ট, সব সার্জিক্যাল স্পেশালিটি থেকে যেহেতু দেওয়া হয়। তো আপনাদেরকে সেখানে একটু সময় রাখতে হবে, সেখানে মার্কস একটু কম আসে কম্পারেটিভলি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো পেপার A1 A2 এই নিয়ে ডিসকাস করলাম। এবার একটু ম্যাটেরিয়ালস এবং বই নিয়ে আলোচনা করি, রিসোর্স নিয়ে, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইটে ওদের অফিসিয়াল সিলেবাসে দেওয়া আছে অ্যানাটমির জন্য 3টা বইয়ের কথা বলা আছে, গ্র্যান্ডস অ্যাটলাস, নিটার্স অ্যানাটমি এবং লাস্ট অ্যানাটমি। ফিজিওলজির জন্য ক্যাননসের কথা বলা আছে, প্যাথোলজির জন্য রবিন্স, সার্জিক্যাল সাবস্পেশালিটির জন্য বেলিয়ান লাভ এবং রোয়ান পার্কসের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ সার্জারি। বইটা আমরা ফলো করি না আমাদের দেশে খুব, এই বইটার কথা বলা আছে। এগুলো অফিসিয়াল বই, এগুলো পড়ে পরীক্ষা দেওয়াটা খুব একটা ফিজিবল না এবং এগুলো পড়ে পরীক্ষা দেওয়াটা আসলে ভেরি টাফ। তো আমরা কিছু গাইড বই টাইপের বা কিছু আনঅফিসিয়াল বই আছে যেগুলো ইউজ করে পরীক্ষাটা দেই। তো এর মধ্যে আছে র্যাফটেরিজ অ্যানাটমি, এসেনশিয়াল রিভিউ নোট নামে 2 পার্টের মোটা মোটা 2টা বই আছে, যেখানে বেলিয়ান লাভের রিভিউ টাইপের বইটা অনেক শর্টকাটে সব বিষয়ে ডিসকাশন করা আছে। এসি লাইন ভিডিও নামে একটা ভিডিও সিরিজ আছে, যে ভিডিও সিরিজটা দেখে অ্যানাটমি বেসিক গুলো বেশ ভালোভাবে ক্লিয়ার করা যায়।
এছাড়া যখনই আপনারা প্রিপারেশন নিবেন যে কোনো একটা অ্যাটলাস অবশ্যই হাতের কাছে রাখবেন। আমি সাজেস্ট করবো পার্সোনালি গ্র্যান্ডস এর কথা। গ্র্যান্ডস না থাকলে পিডিএফ বা হার্ড কপি না থাকলে পিডিএফ ইজ এনাফ, অথবা না থাকলে নিটোর্স দিয়েও চলবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে মেইন বই। এমআরসিএস পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে কোশ্চেন সলভ করা, পুরোনো বছরের কোশ্চেন, গত 5-10 বছরের কোশ্চেন সলভ করা এবং কোশ্চেন ব্যাংক সলভ করা। তো দুইটা কোশ্চেন ব্যাংক আছে, ইএমআরসিএস এবং পাস টেস্ট। তো পাস টেস্টটা একটু পুরনো, যখন এমআরসিএস এর 3টা পার্ট ছিল 2010 সালের আগে, 10-11 সালের, তখন সেই আমলের তারও আগের আমলের বই হচ্ছে পাস টেস্ট, মানে গত প্রায় 15 বছর ধরে পাস টেস্ট আছে। এই কারণে পাস টেস্টে অনেক কোশ্চেন আছে, প্রায় 6000+ কোশ্চেন আছে পাস টেস্টে। তো পাস টেস্টে বিশাল বড় একটা কোশ্চেন ব্যাংক, পুরনো নতুন মিলিয়ে কোশ্চেন ব্যাংক। আরেকটা কোশ্চেন ব্যাংক আছে ইএমআরসিএস, যেটা সবাই ফলো করে এখন কারেন্টলি। মোস্ট পিপল ফলো ইএমআরসিএস নাওয়াডেজ। তো ইএমআরসিএস এ 2,500-3,000 মতো, 2,500-3,000 মতো কোশ্চেন আছে। হার্ড কপি পাওয়া যায় নীলক্ষেতে, পিজি বুক হাউসে এবং অন্যান্য দোকানে পাওয়া যায়। তো হার্ড কপিটা আপনার কিনে নেবেন অবশ্যই। 8টা 10টা 12টা এরকম বিভিন্ন খণ্ডে ভাগা অবস্থায় পাওয়া যায় হার্ড কপিটা। আর ইএমআর আমার সময় পাস টেস্টটা 4টা খণ্ডে পাওয়া যেত, এখন সম্ভবত ভাগ করেও পাওয়া যায়। তো প্রিপারেশনের বিষয়টা আমি বলবো যে অবশ্যই 6 মাস ভালো প্রিপারেশন না নিয়ে কেউ এক্সামটা দেওয়া আমার মতে একটু রিস্কি। কেন রিস্কি আমি একটু পরে আসছি। এমআরসিএস পার্ট এর পাস রেট 35 থেকে 40%। ঠিক আছে, পার্ট বি এর পাস রেট 55 থেকে 60%। তো পার্ট এ পাস রেটটা 35 থেকে 40%, বেশ ভালো পাস রেট আমি বলবো আমাদের দেশের কম্পেয়ার। যদি আপনি ভালো মতো 6 মাসের একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিয়ে বসেন। তো আমি এটাকে অনেকেই জিজ্ঞেস করে যে একটা নিউলি ফ্রেশ গ্রাজুয়েটের জন্য প্ল্যাব এমআরসিএস কি হবে। গত সেশনে বলেছি এই কথাটা, তাও বলি আপনাদের। দেখেন গত 1-2 বছরের ডেটা যদি কম্পেয়ার করি, প্ল্যাব 1 এ পাস রেট 76%, যেখানে এমআরসিএস 1 এ পাস রেট 35 থেকে 40%। প্ল্যাব 2 এ পাস রেট হচ্ছে অলমোস্ট 80%, যারা প্ল্যাব 1 পাস করে প্ল্যাব 2 দিচ্ছে। এমআরসিএস 2 এর পাস রেট 55 থেকে 60%। একদম ফ্রেশ গ্রাজুয়েট যারা। আহ আগেই বলেছি যে আপনি একটা সার্জিক্যাল স্পেশালিটিতে ক্যারিয়ার করতে চান, কিন্তু আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে। আমি সার্জারিতে ক্যারিয়ার করব, কিন্তু আমি এই সাবজেক্ট না পেলে অন্য সাবজেক্টে যাব, সেই মেন্টালিটি আপনাকে থাকতে হবে যদি আপনি ইউকেতে ক্যারিয়ার করতে চান। ঠিক আছে, তো একদম ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য অবশ্যই প্ল্যাব ভালো আমার মতে। যারা ইন্টার্নশিপ করছেন বা মাত্র শেষ করেছেন এবার, তাদের জন্য অবশ্যই প্ল্যাব বেটার। কারণ প্ল্যাবে খুব কম সময়ে পাস করার একটা গ্যারান্টি প্ল্যাবে আছে, অলমোস্ট 80% পাস রেট, যেখানে 50-60%, 30-40% পাস রেটের তুলনায় খরচটা অনেক কম প্ল্যাবে এমআরসিএস এর চাইতে, শুধু যদি পরীক্ষার হিসাব করি, অন্যান্য আনুষঙ্গিক বাদ দিলে। তো এই একদম ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য প্ল্যাবটা বেটার। তো যারা ক্যারিয়ার করেছেন, অলরেডি সার্জারিতে আছেন কোন পোস্ট গ্রাজুয়েশন কোর্সে, আমার মতো যারা ছিলেন, অথবা আমার মতো যারা বাংলাদেশে বেশ কিছুদিন কাজ করেছেন কয়েক বছর, আমি 4 বছরের মতো বাংলাদেশে কাজ করেছি, 4-5 বছর। তো আমাদের জন্য বা আমার মতো যারা আছেন তাদের জন্য এমআরসিএস ইজ মোর ফিজিবল আমার মতে। হ্যাঁ, আপনি ফ্রেশ গ্রাজুয়েট হলে এমআরসিএস দিতে পারেন। আপনি বলবেন যে কেন প্ল্যাব দিব, প্ল্যাব দিলে আবার এমআরসিএস দিতে হবে সার্জারিতে। হ্যাঁ, আপনি দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ইউকে তে জব পার্সপেক্টিভটা খেয়াল রাখতে হবে। শুধু পরীক্ষায় পাশ করে, আইএলটিএস ওইটি পাশ করে আপনাকে রেজিস্ট্রেশনটা পেলে হবে না। আপনাকে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং জব পেতে হবে। সেক্ষেত্রে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন ইউকেতে, তখন আপনার এমআরসিএস এর সাথে কিছু জব সার্জিক্যাল জব এক্সপিরিয়েন্সটাও দেখানোটাই ডিজায়ারেবল। আদারওয়াইজ আপনি যদি 1-2 বছরের অ্যাটলিস্ট 2 বছরের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স আপনার না থাকে 1-2 বছরে, তাহলে সার্জারিতে জব পাওয়াটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, পাওয়া পসিবল, কিন্তু রেটটা খুব কম। ঠিক আছে, তো 1-2 বছরের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স পাওয়াটা একটু টাফ। একটু একটু বেটার অবশ্যই। বাংলাদেশে আপনি যদি 1-2 বছর সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকে আপনার সাথে, যদি আপনি প্ল্যাব পাস করেন, তাহলে আপনি জব পেতে পারেন ইউকেতে। দ্যাট ইজ অলসো পসিবল, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কম্পেয়ার করলে এটা আপনাদের ডিসিশন নেওয়ার বিষয়। আপনি এমআরসিএস দিবেন না প্লাব দিবেন, আপনাকে নিজেরটা নিজেকে অ্যাসেস করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বারবার অনেকেই কোশ্চেন করেন রেগুলার, তো এই জন্য আমি বললাম। টাইম ম্যানেজমেন্টটা বললাম, পাস রেটটা বললাম, মার্কস ডিস্ট্রিবিউশনটা বলা হয়েছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি এমআরসিএসটা কখন দেবেন, এই টাইম ডিসিশনটা ইম্পর্টেন্ট। আপনি যদি
ইন্টার্নশিপ এর শেষের দিকে থাকেন বা ইন্টার্নশিপ করছেন বা করবেন এমন থাকেন, আপনার টার্গেট হবে এমআরসিএস যদি দেন, এমআরসিএস ইন্টার্নশিপ শেষ করা 6 মাস পরে এমআরসিএসটা পার্ট এটা টার্গেট করা, এবং পরবর্তীতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্ট বিটা ক্লিয়ার করা। এই হচ্ছে আপনার টাইম লাইনটা থাকবে। সো ইন্টার্নশিপ করবেন, ইন্টার্নশিপের শেষের 3 মাস থেকে 6 মাসের মধ্যে পার্ট এটা ক্লিয়ার করা, এবং তার 1 বছরের মধ্যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্ট বিটা ক্লিয়ার করা। সো আপনার এই 1 থেকে 1.5 বছর আপনি অন্যান্য যে কোনো সার্জিক্যাল জব যদি পসিবল হয়, ট্রেনিং, অন্য কোনো সার্জিক্যাল জব ভালো, না পারলে অন্য যে কোনো জবের মধ্যে, কারেন্টলি জবের মধ্যে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? ফিনান্সিয়াল বিষয়টা আপনাদের আছে, পার্টের জন্য 62,000, পার্ট বি এর জন্য 1,05,000, এর সাথে অ্যাড হবে আপনার পার্ট বি এর জন্য দেশের বাইরে যেতে হবে। তো দেশের বাইরে যাওয়ার জন্য একটা খরচ আছে, প্লেন ভাড়া আছে, যে থাকতে হবে, সেই খরচটা আপনার অ্যাড হবে। ইন্ডিয়াতে গেলে অ্যাটলিস্ট 50,000 টাকার মতো একটা খরচ আপনাকে ধরে রাখতে হবে। শ্রীলঙ্কায়ও সিমিলার হবে 50-60,000। এই টাকাটাও আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি অ্যাড করে আপনার নিজের জন্য হিসাবটা করবেন, ঠিক আছে? ফিনান্সিয়াল আসপেক্টটা বললাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে কি কি পেপারস লাগে। এমবিবিএস সার্টিফিকেটের কথা বলেছি। তো আপনি যখন পার্ট এ ফার্স্ট অ্যাটেন্ড করবেন, আপনার এমবিবিএস সার্টিফিকেটটা পোস্ট করতে হবে ইউকেতে, যে রয়্যাল কলেজে আপনি অ্যাপ্লাই করবেন এক্সামের জন্য তাদের কাছে। তো এইটা অ্যাটেস্টেড করতে হয়, আমাদের দেশে ব্রিটিশ কাউন্সিল অ্যাটেস্টেড করে। এটার জন্য 1500 টাকা ফি দিতে হয় তাদেরকে, অথবা আপনি নিজে 500 থেকে 600 টাকা দিয়ে নোটারি করে নিতে পারেন। হাইকোর্টের সামনে, প্রেস ক্লাবের সামনে বেশ কিছু দোকান আছে যারা নোটারি করে। নোটারাইজড কপি ইজ অলসো অ্যাকসেপ্টেবল। এই এমবিবিএস সার্টিফিকেটটা নোটারি করে পোস্ট করে আপনাকে পাঠাতে হবে আপনি যে রয়্যাল কলেজে অ্যাপ্লাই করছেন তাদের কাছে। পার্ট বি আপনি যেই কলেজ থেকে দিবেন, সেম কলেজ থেকে যদি দেন পার্ট এর, তাহলে আপনাকে আর, মানে ইংল্যান্ড থেকে পার্ট এ দিয়েছেন, ইংল্যান্ড থেকে পার্ট বি দিচ্ছেন, আর নতুন করে ডকুমেন্ট পাঠাতে হবে না। যদি পার্ট বি একটা ডিফারেন্ট কলেজ থেকে দেন পার্ট এর, ইংল্যান্ড থেকে পার্ট এ পাস করে এডিনবার্গে পার্ট বি দিচ্ছেন, তাহলে এই এমবিবিএস সার্টিফিকেট এবং পার্ট এ পাস করার পরে যে লেটারটা আসবে আপনার, সেটা পাঠাতে হবে নতুন কলেজকে। পাস মার্কসটা বলি, পার্ট এর পাস মার্কস, টোটাল মার্কস 300। ইউজুয়ালি প্রতিটা সেশনে পাস মার্ক 70% মতো থাকে। 208 থেকে 212 এই লেভেলে পাস মার্কটা থাকে, ঠিক আছে? তো আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটা বিষয়, যে দুটো পেপার আছে 180 এবং 120, দুটো পেপারে আপনাদেরকে সেপারেটলি পাস করতে হবে এবং টোটাল পাস করতে হবে। মানে 300-র মধ্যে 208 থেকে 12 অ্যাটলিস্ট পেতে হবে, এবং প্রতিটা পেপারে সেপারেটলি পাস করতে হবে। সেপারেটলি ইউজুয়ালি 65 থেকে 70% পাস মার্ক থাকে, ঠিক আছে? সো আলাদা আলাদা ভাবে পাস এবং টোটাল পাস, এই দুইটা হচ্ছে আপনার পাস রেট এবং পাস মার্কস গেল। এই মোটামুটি এমআরসিএস পার্ট এর পাস রেট নিয়ে একটা ছোটখাটো ডিসকাশন। কমেন্টে কোশ্চেন করবেন, কমেন্টে আমি চেষ্টা করব আধা ঘন্টা 1 ঘন্টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে পার্ট বি। পার্ট বিটা, যেহেতু আমার ধারণা এখানে ম্যাক্সিমামই আছেন যারা পার্ট এখন অ্যাটেন্ড করেননি, স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং পার্টের জন্য চিন্তা ভাবনা করছেন, তো পার্ট বি নিয়ে আমি খুব ডিটেল বলবো না, শর্টকাট একটা বলি। পার্ট বি একটা অস্কি এক্সাম, অস্কি এক্সাম অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সাম। তো অস্কি এক্সামটার, এটার মধ্যে দুইটা ভাগ আছে। টোটাল 4 ঘন্টার মতো একটা পরীক্ষা হয়। এই পরীক্ষাটা একটা, যে দেশে দিন না কেন আপনি, ইউজুয়ালি একটা ইউনিভার্সিটি হসপিটালে হয়, ইন্ডিয়া বাদে। ইন্ডিয়াতে সাধারণত ওদের কোনো কলেজ বা কোনো হোটেলে পরীক্ষাটা হয়, ওরা এক্সাম সেন্টার অ্যারেঞ্জ করে। আহ, বাংলাদেশে 2বার পরীক্ষা হয়েছিল এমআরসিএস পার্ট বি অস্কি, কিন্তু কিছু সমস্যার কারণে অস্কিটা ডিসকন্টিনিউ হয়েছে। তো আপনাকে আরেকটা জিনিস, পার্ট বি অস্কির বিষয়টা হচ্ছে 1,05,000 টাকার সাথে আগে বলেছি যে 50,000-60,000 টাকার মতো অ্যাড হবে যদি ইন্ডিয়া শ্রীলঙ্কা আশেপাশে কান্ট্রিতে দেন। 1.5 লাখের কিছু বেশি খরচ আসছে। তো পার্ট বি অস্কির অ্যাপ্লাইড নলেজ এবং ক্লিনিক্যাল স্কিলস দুইটা পার্ট আছে। অ্যাপ্লাইড নলেজে 10টা, পার্ট বি স্ট্রাকচারটা হচ্ছে মোট 18টা স্টেশন থাকবে। প্রতিটা স্টেশনে 9 মিনিট প্লাস 1 মিনিট, 10 মিনিট। 9 মিনিট আপনার স্টেশনটার জন্য এবং 1 মিনিট স্টেশনের আগে আপনাকে একটা কোশ্চেন পড়তে দেওয়া হবে, সেই নিয়ে 1 মিনিটে একটা সময়, মোট 10 মিনিট স্টেশন থাকবে। এরকম 18টা স্টেশন।
প্রতিটা স্টেশনে 20 মার্কস করে। তো পার্ট বি এর জন্য একই রকম, প্রতিটা পার্টে দুইটা ভাগে ক্লিনিক্যাল অ্যাপ্লাইড নলেজ এবং ক্লিনিক্যাল স্কিলসে সেপারেটলি পাস করতে হবে এবং টোটাল পাস করতে হবে। তো অ্যাপ্লাইড নলেজে টোটাল 160 মার্কস থাকে, যেখানে পাস সেট থাকে মোটামুটি 108 থেকে 100, আমার সময় 108-9 ছিল, 108 থেকে 111 এরকম থাকে পাস মার্ক। এবং পার্ট স্কিলস এর মধ্যে 200-র মধ্যে মোটামুটি 128 থেকে 132, 65% মতো পাস সেট মার্কস থাকে আর কি। ঠিক আছে, পাস সেট বলেছি 55 থেকে 60% বেটার দেন পার্ট এ। পরীক্ষার সেশনটা আগে বলেছি, সারা বছরই পরীক্ষা হয়, জানুয়ারি, জুলাই, এপ্রিল, ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর পরীক্ষাটা হয়। আপনাদের সুবিধা মতো আপনারা পরীক্ষাটা দেবেন। তো পার্ট বি এর একটু ট্রিকি বিষয় আছে, যে শুধু মার্কস পেলে আপনাকে পাস করবে না, আপনি পাস করাবে না। আপনার কিছু 4টা ব্রড ডোমেইন আছে ওদের, নলেজ, স্কিল, ইথিক্স, এরকম 4টা ব্রড ডোমেইনে আপনাকে পাস করতে হবে। এইটা ওদের ভিন্ন ভিন্ন, ওদের এই নিয়ে একটা ডিটেল ডিসকাশন ওয়েবসাইটে আছে রয়্যাল কলেজের। আমি কিছু লিঙ্ক দিয়ে একটা পোস্ট দিব সেশনের পরে, ওখান থেকে আপনারা দেখে একটু ডিটেল পড়ে নেবেন যারা দিতে চান। ঠিক আছে, তো পার্ট বি এর জন্য রিসোর্স বলছি, দুইটা নোটস পাওয়া যায় বাজারে, বাজারে বলতে ওয়াইডলি অ্যাভেলেবল পিডিএফ দুইটা নোটস, সিং এবং তুর্কি নামে একজন ইন্ডিয়ান এবং একজন ইজিপশিয়ান ভদ্রলোক, এই দুই ভদ্রলোকের একটা কম্পাইল্ড নোটস পাওয়া যায়। এগুলা হচ্ছে মেইনলি গত 5-6 বছর 10 বছরের যত কোশ্চেন এসছে। এমআরসিএস পার্ট বি একটা সুবিধা হচ্ছে এখানে কোশ্চেন রিপিট হয়, এখানে স্টেশন গুলো রিপিট হয়। তো এই রিপিট গত 10 বছর স্টেশন গুলো পড়ে গেলে বেশ ভালোভাবেই পাস করার একটা সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা বিষয়, আপনার এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি দুইটার জন্যই কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি। একটা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো তো আমি বলছি, সাথে একটা গ্রুপ স্টাডিটা খুবই জরুরি। 2 থেকে 3 জনে যদি একটা গ্রুপ আপনাদের করে আপনারা পড়তে পারেন, আপনাদের পাস করার চান্স বহুগুণে বেড়ে যাবে। এই কথাটা পার্ট বি এর ক্ষেত্রে আরো অনেক প্রযোজ্য। একটা গ্রুপ স্টাডি ছাড়া আপনারা কিছু ক্লিনিক্যাল এক্সামস সেশন থাকবে, নলেজ, হিস্ট্রি টেকিং হিস্ট্রি থাকবে, এটা যদি আপনারা গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করেন আপনাদের পাস রেট অনেক অনেক বেড়ে যাবে, আমার আমার এক্সপিরিয়েন্স তাই বলে। তো এছাড়াও কিছু ভিডিও আছে, ডক্টর এক্সামের ভিডিও পার্ট 2 এর জন্য ডক্টর এক্সামের বই আছে দুটো পার্টের, পার্ট এ 1 এবং পার্ট 2, এবং পাস দ্য এমআরসিএস নামে 8-10 পার্টের একটা সিরিজ আছে। তো সিং তুর্কি, ডক্টর এক্সামের ভিডিও, ডক্টর এক্সামের বই, পাস দ্য এমআরসিএস, এই হচ্ছে আপনাদের মেইন রিসোর্স। এর সাথে স্টাডি পার্টনার খুবই জরুরি, প্র্যাকটিস খুবই জরুরি। তো পার্ট এ একটু স্ট্রাকচারটা বলি। অ্যাপ্লাইড নলেজের মধ্যে 8টা স্টেশন, 3টা অ্যানাটমি স্টেশন থাকে, 3টা অ্যানাটমি স্টেশন, সারা বডি থেকে বেশ কিছু স্ট্রাকচার অ্যানাটমি থাকে। প্রতিটা অ্যানাটমিতে সাধারণত প্রতিটা স্টেশনে 20টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনে 20 মার্কস, একদম ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। পারলে আপনি 20-এ 20 পাবেন, যে কয়টা কোশ্চেন মিস হবে তত নম্বর কম পাবেন। সো অ্যানাটমিতে 3টা স্টেশন, 60 মার্কস, নাম্বার তোলার সমূহ সুযোগ। এরপরে অ্যাপ্লাইড নলেজে বাকি থাকলো 5টা স্টেশন, এর মধ্যে 3টা স্টেশন, এই 5টা স্টেশন আপনার সার্জিক্যাল প্যাথোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার। ক্রিটিক্যাল কেয়ারে 2টা বা 3টা স্টেশন থাকে, বাকিগুলো সার্জিক্যাল প্যাথোলজি থাকে। এটারও একটা স্ট্রাকচার থাকে, ক্লিনিক্যাল সিনারিও থাকে, সেই অনুযায়ী আপনাকে কোশ্চেন করা হয়, কিছু এক্স রে, কিছু ইসিজি, কিছু এমআরআই সিটি স্ক্যানের ইন্টারপ্রিটেশন করতে হয় আপনাকে অন টেবিল। এবং আর একটা বলে রাখি, অ্যানাটমিতে আপনাদের ইউজুয়ালি ভিসেরা দেওয়া হয় ফার্স্ট ইয়ারে, অ্যানাটমিতে যারা প্রফ দিয়েছেন ফার্স্ট সেকেন্ড ইয়ারে ভিসেরা দেওয়া হয়। ভিসেরা থেকে আপনাকে কিছু বেসিক কোশ্চেন এবং কিছু ক্লিনিক্যাল কোশ্চেন করা হয়, ঠিক আছে, সার্জিক্যাল ক্লিনিক্যাল কোশ্চেন করা হয়। এই গেল অ্যাপ্লাইড নলেজ পার্ট বি এর। এরপরে আমি আসছি, নেক্সট আসছি ক্লিনিক্যাল পার্টে। ক্লিনিক্যাল পার্টটায় 10টা স্টেশন, 20 মার্কস করে, 200 মার্কস আগে বলেছি। তো প্রথমে 4টা এক্সামিনেশন স্টেশন থাকে আপনাদেরকে, অর্থোপেডিক্স, কিছু নিউরোসার্জিক্যাল, জেনারেল সার্জিক্যাল কিছু এক্সামিনেশন, এরকম মিলে 4টা এক্সামিনেশন স্টেশন থাকে, ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশন, এরকম বেশ কিছু এক্সাম স্টেশন মিলে 4টা 80টা। এখানে 2টা বা 3টা অরিজিনাল বা ডামি পেশেন্ট থাকে, আর আরেকটা থাকে হচ্ছে আপনার সিমুলেটেড পেশেন্ট, এবং কিছু থাকে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টাইপের, যেমন একটা
সিরিয়াসলি ইল পেশেন্ট, সিভিয়ারলি ইল পেশেন্ট অথবা একটা ট্রমা পেশেন্ট, তার ম্যানেজমেন্ট প্রোটোকল, পেশেন্টকে এক্সামিনেশন করে এক্সামিনারকে আপনার ম্যানেজমেন্ট প্রোটোকলটা ডিসক্রাইব করতে হয়। তাছাড়াও কিছু প্যাথোলজি ডায়াগনোসিসের কিছু বেসিক কন্ডিশন, যেমন হার্নিয়া, আপনার হার্নিয়া, নি জয়েন্ট এক্সামিনেশন, নি জয়েন্টে আপনার কিছু প্যাথোলজি, এগুলো এক্সামিনেশন করতে হয়। এই গেল এক্সাম স্টেশন, বেশি বলবো না, শর্টকাটে বলে শেষ করছি। এছাড়া আপনার আরেকটা বিষয় থাকবে হচ্ছে কমিউনিকেশন। দুইটা স্টেশন থাকে, দুইজন পেশেন্টের ইনফরমেশন নিয়ে ডেটা শিট দেওয়া থাকে, সেটা 10 মিনিট স্টেশন। আপনার ডাটা ইন্টারপ্রিট করে আপনাকে একজন কনসালটেন্টের সাথে কথা বলতে হয়। এইটা খুবই ইম্পর্টেন্ট স্টেশন। ইউকেতে যে কোনো কাজ করার জন্য কমিউনিকেশন পার্টটা খুবই জরুরি, এবং আমাদের দেশের যারা আনফরচুনেটলি খারাপ করেন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই কমিউনিকেশন পার্টে খারাপ করেন, কারণ ইন জেনারেল আমরা একটু দুর্বল, আমার ধারণা, কমিউনিকেশনে। নেক্সট হচ্ছে আপনার হিস্ট্রি টেকিং। দুইটা জেনারিক হিস্ট্রি টেকিং এক্সামিনেশন স্টেশন থাকে, 20 × 2 = 40 মার্কস। সবশেষে দুটো প্রসিডিউরাল স্কিল থাকে, একটা লাইপোমা, একটা সেবাসিস সিস্ট এক্সিশন, একটা ক্যাথিটার করা, সার্জিক্যাল চেকলিস্ট তৈরি করা, এরকম বেশ কিছু স্টেশন থেকে, দুটো স্টেশন থাকে, 20 মার্কস করে। এখানে আপনাকে প্রসিডিউরটা করতে হয় 9 মিনিটের মধ্যে, এবং কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। দুজন এক্সামিনার থাকেন, যাদের কিছু এক্সামিনার কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। এই 10টা স্টেশন, 200 মার্কস, 5 মার্ক আগেই বলেছি। তো এই গেল পার্ট বি নিয়ে মোটামুটি ওভারভিউ। কিছুটা হ্যাপহ্যাজার্ড হয়েছে আমার ধারণা, তো সরি ফর দ্যাট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এমআরসিএস এর প্রসপেক্টটা কি, বা পোস্ট এমআরসিএস এটা কি? তো আগেই বলেছি, এমআরসিএস একটা অ্যাকসেপ্টেবল পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন। ইউকে যে কোনো কলেজ থেকে আপনি এমআরসিএস করে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য সাথে লাগবে আপনার আইএলটিএস অথবা ওইটিতে ডিজায়ার্ড স্কোর। আইএলটিএস এ 7.5, এবং কোনো ব্যান্ডে 7-এর নিচে নয়, 4টা ব্যান্ডের মধ্যে। ওইটিতে মিনিমাম বি ইন ইচ ব্যান্ড। সাথে এমআরসিএস এবং ওএলটি যদি থাকে আপনার, আপনি জিএমসি অ্যাপ্লাই করবেন। তো জিএমসি অ্যাপ্লাই করার জন্য আপনাকে তার আগে একটা স্টেপ আছে, এটার নাম হচ্ছে ইপিক ভেরিফিকেশন। ইউএস এর একটা অর্গানাইজেশন ইসিএফএমজি, তাদের অনলাইন পোর্টালের নাম ইপিক। আপনার এমবিবিএস সার্টিফিকেট এবং এমআরসিএস সার্টিফিকেট, এই দুটো ভেরিফাই করতে হবে ইপিক কে দিয়ে। এরপরে আপনি জিএমসি তে অ্যাপ্লাই করবেন। জিএমসি সাধারণত আপনার কাগজপত্র ভেরিফাই করে রেজিস্ট্রেশন করবেন। তো নেক্সট স্টেপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা জব প্রসপেক্ট। ঠিক আছে, কাজ ডিগ্রি করলেই হবে না। তো দেখেন, এমআরসিএস এর জন্য কোনো ট্রেনিং ম্যান্ডেটরি না, আগেই বলেছি। কিন্তু আপনি যখন এমআরসিএস করবেন, কিন্তু আপনার সাথে কোনো সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে না। অনেকে আছেন পরিচিত আমার, দু একজন, যারা কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এমআরসিএস পাস করেছেন, একজন আছেন আমার পরিচিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে আপনার সিভি দেখে তারা, আপনার যে এমপ্লয়ার, উনি অ্যাসেস করবেন যে এই ভদ্রলোকের কি আছে, এমআরসিএস আছে কিন্তু কোনো সার্জিক্যাল এক্সপিরিয়েন্স নাই। সে অবাক হবে যে কেন সার্জিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া উনি এমআরসিএস করে আসলে কিভাবে করেছেন বা জবটি। তো সার্জারিতে জব করতে কিছু মিনিমাম সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকাটা খুবই জরুরি। তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, শুধু পরীক্ষা দিলেই হবে না। আমাদের দেশে যেমন আগে লাস্ট সেশন বলেছিলাম যে আমাদের দেশে আপনি পার্ট 1 পাস করেন, পার্ট 1 পাস করার পরে 4 বছর বা 5 বছর ট্রেনিং করার পরে আপনি ফাইনাল এক্সিট এক্সাম দেন। ইউকের এক্সাম বিষয়টা এরকম না। ইউকেতে আপনি এমআরসিএসটা যে যে কোনো টাইমে দিতে পারেন, আপনার কোর ট্রেনিং এর সময়, ইয়ার 1 ইয়ার 2 তে দিতে পারেন। বাট আপনাকে হায়ার স্পেশালিটি ট্রেনিং বা ST3+ পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে এমআরসিএস কমপ্লিট থাকা লাগবে। তো এই হচ্ছে বিষয়। তো জব এক্সপিরিয়েন্স থাকাটা আমার মতে ডিজায়ারেবল। তো নেক্সট, আপনার জিএমসি রেজিস্ট্রেশন হওয়ার জন্য প্ল্যাব এবং এমআরসিএস এর মধ্যে ডিফারেন্ট একটু ডিফারেন্স আছে। জিএমসি তে আপনি যখন প্ল্যাব 2 পরীক্ষা দিতে যাবেন, জিএমসি নিজেই প্ল্যাব পরীক্ষাটা নেয়, আর যেখানে এমআরসিএস টা নেয় সার্জিক্যাল কলেজগুলো। তো আপনি প্ল্যাব দিতে ইউকে তে যেতে হবে, প্ল্যাব 2 দিতে। আপনার সমস্ত এমবিবিএস কাগজ এবং অন্যান্য কাগজপত্র ওরা ভেরিফাই করে ওখানেই আপনার একটা কপি রেখে দেবে। ঠিক আছে, এই জন্য আপনি জিএমসি রেজিস্ট্রেশনের একটা স্টেপ হচ্ছে আপনার জিএমসি অফিসে মেইন কাগজগুলো নিয়ে যাওয়া। যেহেতু আপনি প্ল্যাব 2 দেওয়ার জন্য অলরেডি একবার গিয়েছেন জিএমসি অফিসে, আপনাকে নতুন করে ইউকে যেতে হবে না। কিন্তু এমআরসিএস পাস করার পরে জেনারেলি আপনার কাগজপত্রগুলো নিয়ে একবার ইউকে যেতে হবে, মেইন ডকুমেন্টস গুলো নিয়ে ইউকে অফিসে। সো এইটা একটা এক্সট্রা খরচ অ্যাড হচ্ছে ইউকে ভিসা পারপাস এবং ইউকে যাওয়া আসা, প্লেন ভাড়া ভাড়া, ভিসা খরচ এবং অন্যান্য খরচ মিলিয়ে একটা এক্সট্রা খরচ অ্যাড হচ্ছে, যেটা প্রায় লাখ খানেক টাকার
কিছু বেশি পড়ে যায়। তো এই এক্সট্রা খরচটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা একটা রেফারেন্স। তো এনএইচএস জবস এবং ট্র্যাক জবস দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখানে ইউকেতে সব হসপিটাল যাদেরকে আমরা ট্রাস্ট বলি, ওরা জবের ইন্টার অ্যাডভার্টাইজ দেয়। আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কোয়ালিফিকেশন, আপনার ডিগ্রি দেখে ওরা আপনাকে শর্টলিস্ট করবে এবং ইন্টারভিউর জন্য ডাকবে। যেহেতু বাংলাদেশ থেকে ইউকে যে ইন্টারভিউ পসিবল না, স্কাইপ অথবা ওভার টেলিফোন ওরা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ সাকসেসফুল হলে আপনাকে ওরা জবের জন্য অফার লেটার পাঠাবে, আপনি সাইন করে ওদেরকে পাঠাবেন। এরপরে ওরা আপনাকে ভিসা পেপারস এবং অন্যান্য পেপারস পাঠাবে। এই হচ্ছে সহজ প্রসিডিওর, নর্মাল প্রসিডিওর। তো বাংলাদেশ পার্সপেক্টিভ হচ্ছে, বাংলাদেশের কর্পোরেট হসপিটালগুলোতে রেজিস্টার লেভেলে জব করা যায় এমআরসিএস দিয়ে, কনসালটেন্ট হিসেবে কাজ করা যায় না রেজিস্টার পোস্টের জন্য। এমআরসিএস এর এমআরসিএস হচ্ছে রেজিস্টার পোস্টের জন্য একটা ক্রাইটেরিয়া ইউকেতে। যে কোনো জায়গায় যে কোনো হসপিটালে রেজিস্টার হিসেবে অ্যাটলিস্ট কাজ করতে হলে আপনাকে অবশ্যই এমআরসিএস ইজ এ অলমোস্ট কম্পালসারি ইন মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে? এই হচ্ছে এমআরসিএস এর জব প্রসপেক্ট। আর আরেকটা বিষয় হচ্ছে জিএমসি, এমআরসিএস দিয়ে জিএমসি পাচ্ছেন, ইউকেতে কাজ করছেন। ইউকেতে 1 বছর কাজ করার পরে আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রেজিস্ট্রেশনের জন্য অল্টারনেটিভ কম্পিটেন্সি পাথওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। আহ, আপনার আলটিমেট টার্গেট হবে, যদি আপনি ইউকেতে সার্জারিতে ক্যারিয়ার করতে চান, আলটিমেট টার্গেট এফআরসিএস দেওয়া, অল্টারনেটিভ অথবা রেগুলার পাথওয়েতে আপনার ট্রেনিংটা ইউকেতে কমপ্লিট করা। সেটা হলে যদি আপনি এফআরসিএস কমপ্লিট করেন এবং ট্রেনিং কমপ্লিট করেন লং রান, ইন দ্য লং রান, তো সেটা দিয়ে এফআরসিএস এবং ইউকে ট্রেনিং কমপ্লিশন দিয়ে আপনি মিডল ইস্ট, ইভেন বাংলাদেশেও কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। এফআরসিএস ইজ এ বিএমডিসি অ্যাক্রেডিটেড, বিএমডিসি তে আপনার এফআরসিএস থাকলে বিএমডিসি তে আপনি কাজ করতে পারবেন। তো এমআরসিএস হচ্ছে একটা স্টেপ ফর এফআরসিএস ফর গোয়িং টু ইউকে, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। অল্টারনেটিভ পাথ এগুলো বললাম। তো ইন জেনারেল এমআরসিএস এর জব পার্সপেক্টিভ এটাই। আরো কিছু ফ্যাক্টর আছে আসলে। আপনাদের যারা স্টুডেন্ট আছেন বা যারা ফ্রেশ গ্রাজুয়েট, তাদের জন্য আসলে বিভিন্ন দেশের, ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা বা অন্যান্য যারা দেশের বাইরের জন্য যাওয়ার জন্য ডিটারমাইন্ড, বিভিন্ন দেশের পাথওয়ে গুলা অ্যানালাইসিস করে আপনাকে ডিসিশন নিতে হবে। আমরা বারবার ইউকের কথা বলি কারণ ইউকেতে দের আর মাল্টিপল পাথওয়েজ টু এন্টার ইউকে, এবং ইউকে এন্ট্রিটা অন্যান্য দেশের চেয়ে কম্পারেটিভলি মাচ ইজিয়ার। এই জন্য আমরা বারবার ইউকের কথা বলে থাকি। যেখানে আগেই বলেছি যে যেখানে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, পাকিস্তানের হাজার হাজার গ্র্যাজুয়েট ইউকেতে কাজ করছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম 600 থেকে 650, 700 এর বেশি ডক্টর নেই। আমাদের দেশে যেই পরিমাণ মেডিকেল গ্র্যাজুয়েট বের হচ্ছেন এখন, তাদের আউটলুক বাইরের দিকে চিন্তা ভাবনা করাটা অবশ্যই খুবই জরুরি। তো এই জন্য আমরা যারা দেশের বাইরে আছি, কাজ করছি, তাদের এই পার্সপেক্টিভটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আহ মোটামুটি এমআরসিএস এবং জব পার্সপেক্টিভ নিয়ে সেশন এটাই। আহ ভবিষ্যতে একটা সেশন করা যেতে পারে, হাউ টু বিল্ড আপ ইউর প্রোফাইল, কিভাবে প্রোফাইলটা বিল্ড আপ করবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা একটু বলি। আমি 2016-তে পার্ট এ পাস করার পরে 2018-তে পার্ট বিটা আমি 2বার দিতে হয়েছে। প্রথমবার একটু অল্প নম্বরের জন্য খারাপ করেছি, দ্বিতীয়বার পাস করি আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা থেকে। তো 2019-এ আমি এপ্রিলে আমি জিএমসি রেজিস্ট্রেশন পাই। আহ, আগস্টে জব অ্যাপ্লাই করা শুরু করি, আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে আমি ফার্স্ট জব অফার পাই। আমি 50+ অ্যারাউন্ড 50-55 জবে অ্যাপ্লাই করেছি এনএইচএস জবস ওয়েবসাইট থেকে। তো আলহামদুলিল্লাহ 11টা ইন্টারভিউ কল পেয়েছি, যার মধ্যে 7টা ইন্টারভিউ দিয়েছি এবং 3টা জব অফার পেয়েছি। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আরেকটা কোশ্চেন অনেকেরই যে ইদানিং প্ল্যাব দিয়ে জব পাওয়া যাচ্ছে না, অনেক দিন ওয়েট করতে হচ্ছে। তো এইটাই হচ্ছে কথা যে আপনাকে প্রোফাইলটা, আপনার সিভিটা এমন একটা প্রেজেন্টেবল ওয়েতে করতে হবে, এমন কিছু ভাবে লিখতে হবে বা এমন কিছু থাকা উচিত যা দেখে যেটা দ্যাট উইল স্ট্রাইক দি এমপ্লয়ার। যারা আপনার সিভিটা ইউজুয়ালি কনসালটেন্ট এবং মেডিকেল যে এইচআর আছে ইউকেতে, তারা রিভিউ করে। তো এমন কিছু পয়েন্ট বা এমন ভাবে সিভিটা আপনার প্রেজেন্ট করতে হবে যাতে দেখেই বোঝা যায় বা দেখেই তারা বোঝেন যে এই ক্যান্ডিডেটটা সুটেবল, আমরা একে ইন্টারভিউতে ডাকতে পারি। তো এটা নিয়ে একটা আলাদা সেশন করা যেতে পারে, বাট এটা একটা কম্বাইন্ড, সব স্পেশালিটি, শুধু সার্জারি না, মেডিসিন, সার্জারি, পিডিয়াট্রিক্স বা অন্যান্য স্পেশালিটি সবাইকে নিয়ে একটা করা যেতে পারে। তো এইটা খুবই জরুরি। তো এটাই কথা, প্ল্যাব বা এমআরসিএস কোনোটাই আপনাকে জবের গ্যারান্টি দেয় না। এটা আপনাকে জিএমসি রেজিস্ট্রেশন দেয়। ইউকেতে কাজ করতে জিএমসি রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি, জিএমসি ছাড়া কাজ করতে পারবেন না। এরপরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। এবং তো আপনাকে মনে রাখতে হবে যে সার্জারিক্যাল জব বা সার্জারি
ট্রেনিং অবশ্যই যে কোনো দেশেই মাচ টাফার দেন আদার স্পেশালিটি, ঠিক আছে? তো এটা মাথায় রেখে এগোতে হবে। ব্লাইন্ডলি কোনো সাব স্পেশালিটির দিকে ব্লাইন্ডলি ফলো না করে, সব দিক চিন্তা করে কোন সাবজেক্টে যাওয়াটা ইজিয়ার এটা চিন্তা করে এগোতে হবে। ইউকেতে নাম্বার ওয়ান এবং আগের দিন বলেছিলাম নাম্বার ওয়ান এবং নাম্বার টু টাফ স্পেশালিটি সার্জিক্যাল ট্রেনিং পাওয়া হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি এবং নিউরো সার্জারি। কিছু কিছু স্পেশালিটিতে একটু কম। লাস্ট ভিডিওটা দেখলে আপনারা এর সম্বন্ধে আইডিয়া পাবেন। কম্পিটিশন রেশিও বলে একটা কথা আছে। আহ, এই হচ্ছে মোটামুটি এমআরসিএস নিয়ে একটা ডিসকাশন। তো হোপফুলি আই অনেকে হেল্প পেয়েছেন। আহ, কোনো কোশ্চেন থাকলে জানাবেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর অন্য কোনো কিছু নিয়ে সেশন করা যায় কিনা সেটা কোনো অ্যাডভাইস থাকলে সেটা জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাতে পার্সোনাল কোভিড সিচুয়েশন পার্সোনাল সেফটি মেনটেন করে চলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।